অফিস থেকে এসে কলিং বেল বাজাতে লাগলাম, কিন্তু দরজা খোলার নাম গন্ধ নেই। 2-3 বার বাজানোর পর রাইজু দরজা খুলে দিল। আমি কিছু জিজ্ঞেস না করে রাইজুকে জড়িয়ে ধরে ওর কপালে ওর ভালোবাসার পরও শিখে দিলাম, কিন্তু রাইজু আমাকে জোর করে ছাড়িয়ে নিয়ে বলল, এত আদিক্ষেতা দেখাতে হবে না। এই কথা বলে রাইজু চলে গেল। আমি ওখানেই থ হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ আমি প্রতিদিন অফিস থেকে এসে ওর কপালে চুমু দিই। এর ফলে সে শুরু মুচকি হাসে। আজ কি হলো, ও এরকম ব্যবহার করছে। আমি আর কিছু না ভেবে ঘরে গিয়ে রাইজুর কপালে হাত দিয়ে বললাম, তোমার কি শরীর খারাপ? রাইজু আমার হাত ঝাটকা দিয়ে বলল, আমার ভালো লাগছে না, যাও তো এখান থেকে। আর কিছু বললাম না, ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। আপনাদের তো আমার পরিচয় দেওয়া হলো না। আমার নাম সোহাগ হাসান জয়, আর যার সাথে কথা হলো সে আমার বউ রাইজু আক্তার নীলা। আমাদের বিয়ে হয়েছিল পারিবারিকভাবে। আমাদের বিয়ে হয়েছিল 6 মাস আগে। আমি রাইজুকে খুব ভালোবাসি। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম, কেন যেন খেতে ইচ্ছে করছে না। আর রাইজু আমাকে খেতেও বলল না। যে মেয়েটা আমায় ছাড়া খেত না, আজ সে আমার কিছুই বলল না। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুম থেকে উঠে দেখি রাইজু পাশে নেই। ব্যালকনিতে দেখি রাইজু কার সাথে হেসে হেসে কথা বলছে। কথা বলা শেষে চুপচাপ পাশে শুয়ে পড়ল। ওর এরকম ব্যবহার দেখে নিজের অজান্তেই দুফোঁটা চোখের পানি পড়ল। এভাবে কেটে গেল কিছুদিন। রাইজু আমার সাথে ভালোভাবে কথা বলে না। অফিস আসলে একটা বার ফোন করে কথা বলে না। আমি ফোন করলে ওর নাম্বার সারাক্ষণ বিজি দেখায়। আমি যদি বলি তোমার নাম্বার সবসময় বিজি থাকে কেন, ওর কিছুই উত্তর দেয় না। একদিন ও ফোন চেক করতে গিয়ে দেখি নাবিল নামে একটা ছেলের সাথে বেশি কথা বলে। ও ফেসবুক আইডিতে ঢুকতে যেটা দেখলাম, সেটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সেখানে রাইজুর নগ্ন হয়ে ছবি তুলে নাবিল নামে ছেলেটাকে পাঠিয়েছে। আর নাবিল বলল, তুমি কি হট, আর তোমার ওই দুটো কি সুন্দর, মন চায় এখনই গিয়ে খেয়ে আসে। কি বললা? আমাকে বিয়ে করে সবকিছু পেয়ে যাবে, তারপর দেখাবো তুমি কি করতে পারো। দেখাও। এগুলো দেখে আমার কান্না আসছে, আর আমার নিজের প্রতি খুব ঘৃণা করছে। আমি কাকে ভালোবাসি? আমি ওর মোবাইল ফোন রেখে বাইরে চলে গেলাম। পাশের দোকান থেকে সিগারেট নিয়ে খেতে লাগলাম। কেন জানি সিগারেট আজ আপন মনে হচ্ছে। সারাদিন বাইরে ঘোরাঘুরি করে রাতে বাসায় এসে কলিং বেল দিতেই দরজা খুলে দিল রাইজু। আমি ওর সাথে কোনো কথা বললাম না। কেন জানি ওকে দেখলে ঘৃণা লাগে। যাকে এত ভালোবাসলাম সে আমাকে এভাবে ঠকালো। ঘরে গিয়ে টাওয়েলটা নিয়ে ওয়াশরুমে গেলাম। অনেক সময় ধরে গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রাইজু কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখি ফোন রেখে দিল। ওর এরকম ব্যবহার দেখে মন চায় ঠাস করে কয়েকটা চড় দেই। কেন জানি রাইজুকে রাগ বা মারার ইচ্ছে করে না। নিজে থেকে বেশি ভালোবেসেছি তো, তাই কিছু করতে পারছি না। এইসব ভাবছি রাইজুর ডাকে বাস্তবে ফিরলাম। এই, আপনি কি ভাবছেন? আমি ওর কথায় কোনো উত্তর না দিয়ে বাইরে থেকে 2টো সিগারেট নিয়ে খেয়ে আসলাম। আগে কখনো সিগারেট খাই নাই। বাস্তবে আমি সিগারেট ঘৃণা করি। রাত 12:30টার সময় এসে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে রাইজু ওঠার আগেই অফিসে চলে গেলাম। অল্প কিছু কাজ করে বসের কাছে গেলাম। স্যার, আসতে পারি? আরে জয়, আসো। তোমাকে না বলছি যে অনুমতি নিতে হবে না। সরি স্যার। হ্যাঁ বলো, কি বলবে? স্যার, আমার 2 দিন ছুটি লাগবে। ওকে, তোমাকে ছুটি দিলাম। আপনারা কি ভাবছেন বস? আমাকে কিছু না বলে ছুটি দিয়ে দিলেন। বস আমাকে নিজের ছেলে মনে করে। অফিস থেকে এসে রাইজুকে দেখে কেমন যেন লাগলো। চুল ও শাড়ি এলোমেলো, মনে হচ্ছে কারো মেলামেশা করেছে। জিজ্ঞেস করতে মন চাচ্ছে না, তাও জিজ্ঞেস করে দেখি কি বলে। রাইজু, তোমার এরকম অবস্থা কেন? মানে মাথা ব্যথা করছিল তো, তাই। আমি আর কিছু বললাম না। ওর কথাই বিশ্বাস হচ্ছে না। ফ্রেশ হয়ে রাইজুকে বললাম, আমি 2 দিনের জন্য অফিসে কাজে বাইরে যাচ্ছি। এই কথা বলার পর রাইজু মনে হয় সবচেয়ে বেশি খুশি হয়েছে। পরের দিন সকালবেলা ব্যাগ নিয়ে বাসা থেকে বের হলাম। এদিকে রাইজু নাবিলকে ফোন করে বলল, হ্যালো জানো। বলো জানো। কি করতেছো? তোমার কথাই ভাবছি। আর তুমি? আমিও। আচ্ছা শোনো, জয় 2 দিনের জন্য অফিসের কাজে বাইরে গেছে। 2 দিন খুব মজা হবে, কোনো বাধা থাকবে না। আজ তাহলে যেতে হয়। আসো। আর একটা কথা, আমরা কবে বিয়ে করছি? আমার সব কিছু
তোমাকে দিয়েছি, তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমার গার্লফ্রেন্ড থাকতে তোর মতন মেয়েকে আমি বিয়ে করব? সে তোর স্বামীর সাথে বেইমানি করে, হা হা। কথা বলছো না যে? খুব তাড়াতাড়ি। এদিকে আমি আমার পুরনো বন্ধুর সাথে সারাদিন ঘোরাঘুরি করি। এক বড় ভাইয়ের কাছ থেকে বন্দুক ও কিছু গুরুত্বপূর্ণ কাজ করে রাতে বাসার দিকে রওনা হলাম। আপনারা কি ভাবছেন আমি অফিসের কাজে বাইরে গেছি? না, ওটা আমার চাল ছিল। আমি শিওর আজ রাতে নাবিল নামে ছেলেটা আসবে। ওদের আজ হাতে নাতে ধরবো বলে রাইজুকে কথা বলেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়ি চলে আসলাম। আস্তে করে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে যা দেখলাম তার চোখকেও বিশ্বাস করতে পারছি না। রাইজু ও নাবিল নগ্ন হয়ে ঘনিষ্ঠ মুহূর্ত। তারা দুজন আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল এবং দুজন দুই পাশে সরে গেল। নিজেকে সামলে নিয়ে একটা চেয়ারে বসে তাদের দেখে তাদের থেকে বন্দুক ধরলাম। রাইজু ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তুই এখানে? কেন, এসে কোনো ভুল করলাম নাকি? চুপ করে আছিস? তোদের সম্পর্ক কতদিনের? তারা দুজন চুপ করে আছে। রাইজু ভয়ে কাঁপছে। হয় কি হলো, কথা বল, নাহলে গুলি করে মরবো। রাইজু মনে হয় আমার এরকম রাগী গলায় কথা বলতে কখনোই দেখেনি, তাই সে কাঁপা গলায় বলল, 2 বছর আগে থেকে। ও, তাহলে তোমাদের রিলেশন আমাদের বিয়ের আগে থেকে? শুরু হয় 1 মাস আগে থেকে ফেসবুকের মাধ্যমে। এদিকে নাবিল ছেলেটা ভয়ে ঘামছে। ওকে জিজ্ঞেস করলাম, ওই তুই কি করিস? চুপ করে আছে, কোনো কথা বলছে না। আবার বললাম, বল কি করিস? চাকরি করি। মাইনে কত? 25,000। তোমরা দুজন দুজনকে ভালোবাসো? চুপ করে আছে। রাইজু, তুমি কি ওরে ভালোবাসো? রাইজুর এই কথা বলার পর নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি নিচে পড়ে গেল। রাইজুকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমায় কখনো ভালোবেসেছিলে? রাইজু চুপ করে আছে। ওরই চুপ করে থাকাই বোঝা যাচ্ছে সে আমায় কখনো ভালোবাসেনি। যাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি সে আমাকে কোনোদিন ভালোবাসেনি। এটাই মনে হয় আমার নিয়তি। নিজেকে শক্ত করে নাবিলকে জিজ্ঞেস করলাম, তুমি কি রাইজুকে ভালোবাসো? সারা জীবন সুখে রাখতে পারবে নাবিল? কিছুক্ষণ চুপ করে থেকে বলল, পারবো। জানো রাইজু, আমি মা বাবা ভালোবাসা পাইনি। ছোট থাকতেই মা বাবা রোড দুর্ঘটনায় মারা যায়। তখন খুব একা হয়ে পড়েছিলাম। আমার এরকম অবস্থা দেখে মামা তার বাড়িতে আমাকে আশ্রয় দেয়। মামা ওকে ভালোবাসলেও মামি আমাকে দেখতে পারতো না। বাসার সব কাজ আমায় দিয়ে করাতো। কখনো যদি কোনো ভুল করতাম মামি আমাকে মারতো, না হয় সারাদিন না খেয়ে থাকতে হতো। মামার ছেলে মেয়েগুলো আমাকে দেখতে পারতো না। কথায় কথায় ছোট লোক, চাকরের বাচ্চা বলে অপমান করত। এগুলো নীরবে শুনতাম আর রাতে কান্না করে বালিশ ভেজাতাম। তাছাড়া আর কি করতাম? মামার সহযোগিতায় পড়াশোনা করবার সুযোগ পাই। স্কুলে যেতাম, কেউ আমার সাথে বন্ধুত্ব করতো না, কারণ আমার ভালো জামা কাপড় ছিল না, সবাই অপমান করত। স্কুলে যেতাম, তার জন্য মামি আমায় অনেক মারত, অপমান করত, আর বলতো ছোট লোকের বাচ্চার আবার পড়ালেখা। এভাবে চলতে থাকে আমার জীবন। পড়ালেখা শেষ করে চাকরি পাই, তখন আমার খুব আনন্দ হয়েছিল, তোমাকে বলে বোঝাতে পারবো না। মামা তখন তোমার সাথে বিয়ে দেয়, তখন মনে হয়েছিল এবার বোধহয় কেউ আমাকে ভালোবাসবে, তাকে নিয়ে আমার সারা জীবন কাটিয়ে দিব। তাই তোমার কখনো ইচ্ছে অপূর্ণ রাখিনি। তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমার কাছে যাইনি। আমার সবকিছু দিয়ে তোমাকে ভালোবাসতাম, তুমিও সবার মতো অবহেলা করলে। বাই দ্য ওয়ে, অনেক কথা বললাম। মনে করেছিলাম তোমাদের শাস্তি দিব, কিন্তু না, সে আমাকে কখনো ভালোবাসেনি, তাকে শাস্তি দিয়ে কি করবো? আমি কখনো তোমাদের ভালোবাসাতে বাধা হয়ে দাঁড়াবো না। তোমাদের পোশাক পরে নাও, তোমাদের আজ বিয়ে। এ কথা বলে বাইরে গেলাম। আজ আমার কলিজা ফেটে যাচ্ছে, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। বাইরে এসে বন্ধু কাজী সাহেবকে ফোন করে আসতে বললাম। একটু পর আমার বন্ধু আসলো। কি রে, কি হয়েছে? তুই কান্না করছিস কেন? বন্ধু, আমার সব শেষ। কি হয়েছে বল। আমি ওকে প্রথম থেকে শেষ করে পর্যন্ত বললাম। এটা শুনে রিয়াদ বলল, শালা কই? ওই না ভাই, তার কোনো দরকার নেই। ওদেরকে মারলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। নিজের থেকে বেশি ভালোবেসেছি ওকে, কি করে মারি বল? ও যদি অন্য কাউকে ভালোবেসে সুখী হতে পারে, হোক না সে। কাঁদিস না, তা এখন কি করবি? ওদের বিয়ে দিব। তুই কি পাগল হয়ে গেছিস? হরে ভাই, আমি পাগল হয়ে গেছি। তুই বল, কেউ কি তার বউকে অন্য কারোর সাথে বিয়ে দেয়? তুই আর আমাকে কিছু জিজ্ঞেস করিস না। এই বলে ব্যাগ থেকে কাগজটা নিয়ে আবার ঘরে প্রবেশ করে রাইজুর দিকে ডিভোর্স পেপার এগিয়ে দিয়ে বললাম, এখানে সাইন করুন। রাইজু অবাক হয়ে বলল,
কিসের পেপার? আমি বললাম ডিভোর্সের। রাইজা আমার কাছ থেকে পেপার টেনে তাড়াতাড়ি সাইন করে দিল। ওর এই কাণ্ড দেখে নীরবে চোখের জল ফেললাম। একটু পর রিয়াদ দরজায় কড়া দিয়ে বলল, জয়, কাজী সাহেব এসেছে। রিয়াদকে বললাম ভেতরে নিয়ে আয়। কাজী সাহেবকে দেখে নাবিল বলল, কাজী সাহেব দিয়ে কি করবেন? কেন, তুমি জানো না কাজী সাহেব দিয়ে কি হয়? আজ তোমাদের বিয়ে। এই কথা বলাতে রাইজু খুশি হয়েছে, আর নাবিল নামের ছেলেটা মনে হয় মোটেও খুশি হয়নি। তাকে দেখে বোঝা যাচ্ছে। কাজী সাহেবকে বললাম বিয়ে পড়াতে। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলো। বাবা, দেনমোহর কত দেব? কাজী সাহেবকে বললাম, চাচা, বিয়ের দেনমোহর 15 লাখ ও তাদের বাসার দলিল রাখুন। আমার কথা মতো তাই করলো। বিয়ে পড়ানো শেষ করে সবাইকে বিদায় দিয়ে ঘরে গিয়ে দুটো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। আজ অনেক কষ্ট হচ্ছে। একবার ভাবছি নিজেকে শেষ করে দেই, তা পারছি না। আত্মহত্যা যে মহাপাপ। এক বেইমানের জন্য নিজেকে শেষ করে দিয়ে কি হবে? চোখ বন্ধ হয়ে আছে, ঘুমিয়ে। আপনারা কি ভাবছেন, রাইজুর শাস্তি হবে না? নিশ্চয়ই হবে। সকাল 11টায় ঘুমে থেকে উঠে রেডি হয়ে অফিসে গিয়ে সোজা বসের রুমে প্রবেশ করলাম। বললাম, আসবো স্যার? কি ব্যাপার জয়, আজ অফিসে আসলা যে? তোমার না 2 দিন কোথায় বেড়াতে যাওয়ার কথা ছিল? স্যার, আমি কোথাও বেড়াতে যাইনি। তাহলে? সে অনেক কথা, আপনাকে বলা যাবে না। স্যার, এই নি। এটা কি? রিজাইন লেটার। কি হয়েছে জয়? তুমি চাকরি ছেড়েছ কেন? কি হয়েছে আমাকে বলো। কিছু না স্যার, এমনি। জয়, বলো। আমি স্যারকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম এবং যা যা হয়েছে সব বললাম। আমি কথা বলে স্যারের দিকে তাকিয়ে দেখি স্যারের চোখে পানি। আমি বললাম, স্যার, আপনি কান্না করছেন কেন? বাবা, তোমার সাথে এত কিছু হয়েছে, কিন্তু তুমি আমাকে একটা বারও জানালে না কেন? আমি চুপ করে কান্না করছি। বাবা, তুমি কষ্ট পেও না, তোমার থেকে 1000 গুণ কষ্ট পাবে ও। আসলে তুমি চাকরি ছেড়ে দিচ্ছ কেন? আমার আর এখানে থাকতে দম বন্ধ হয়ে আসে। স্যার, প্লিজ। ওকে, তোমাকে জোর করব না। যেখানে থাকবে সেখানে ঠিক মতো থাকিও, আর কোনো দরকার হলে বলিও। অফিসের সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে এসে ব্যাগ গুছিয়ে নিয়ে রওনা হলাম নতুন ঠিকানায়। সেখানে থাকবে না কোনো দুঃখ কষ্ট, থাকবে না আপনজনের অবহেলা। এই শহর শুধু দুঃখ, কষ্ট আর অবহেলা দিতেই জানে, কখনো ভালোবাসতে জানে না। বাসে উঠে আগের কতগুলো ভাবছি আর চোখের জল ফেলছি। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালবেলা বাস থেকে নেমে খুঁজতে থাকলাম থাকার জন্য নতুন ঠিকানা। অনেক খোঁজাখুঁজির পর থাকার জন্য একটা ঘর পেলাম। ঘরের মধ্যে ঢুকে দেখি ঘর একদম অপরিষ্কার। তা পরিষ্কার করতে করতে 4টা বেজে গেছে, টেরও পাইনি। বাইরে খাবার খেতে গেলাম। বাড়িওয়ালা খেতে বলেছিল, যাই নাই। নতুন ঠিকানা, নতুন মানুষ, তারা কেমন হবে তাই ভেবে যায়নি। খাবার খেয়ে এসে ঘুম দিলাম। অনেক খাটাখাটুনি করেছি তো, তাই শরীরটা কেমন করছে। কাল সকালে আবার চাকরি খুঁজতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে বের হলাম চাকরি খুঁজতে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান গিয়েছিলাম, কিন্তু তারা বলেছে এখন কোনো লোক নেবেন না। সবার শেষে একটা অফিসে গেলাম। গিয়ে দেখি ওখানে চাকরির ইন্টারভিউ নিচ্ছে। একে একে সবার ইন্টারভিউ শেষ হলো, আবেদন করি নাই, তাই সবার শেষে আমার পালা। বসের রুমের সামনে এসে বললাম, মেয়ে কামিন? ইয়েস, কামিং। সেখানে গিয়ে দেখি একটা মেয়ে বসে আছে, মনে হয় উনি বস। কি ব্যাপার, ইনি এখানে কেন? এনাকে তো আমার আঙ্কেলের অফিসে দেখেছিলাম। আঙ্কেল বলেছিল ছেলেটা অনেক ভালো। ছেলেটাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। ওখান থেকে আসার পর আর যাওয়া হয়নি। আজ সে এখানে কেন? সে কখন থেকে দেখছি ম্যাডাম কি যেন ভাবছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি তার কোনো খেয়াল নেই তার। ধুর বাল, ম্যাডাম বুঝতে পারি। ওনার কথায় ভাবনার ছেদ ঘটল। তাড়াতাড়ি বললাম, বসেন, দাঁড়িয়ে আছেন কেন? যা বাবা, সেই কখন থেকে বলছি ম্যাডাম বসবো, এখন উনি বলছে দাঁড়িয়ে কেন। অত কিছু ভেবে লাভ নেই। ম্যাডাম, এই যে আমার ফাইল। আমার কাছ থেকে ম্যাডাম ফাইল নিয়ে দেখছে, কি যেন ভাবছে। ওনার কাছ থেকে জানতে হবে উনি বিয়ে করেছে কি না। ফাইল তো ঠিক আছে, তা আপনি কি বিয়ে করেছেন বা আপনার বাসায় কে কে আছে? এখন কি বলি, সেই বেইমানের কথা বলবো না, থাক না বলি। না ম্যাডাম, আমার কেউ নেই। তাহলে আমার লাইন ক্লিয়ার। ম্যাডাম কিছু বললেন? কই না তো। মিস্টার, এবার তোকে কে বাঁচাবে আমার কাছ থেকে? তোমাকে আমার করেই ছাড়বো। ম্যাডাম, ম্যাডাম আমার ইন্টারভিউ নেবেন না? না, তার কোনো প্রয়োজন নেই। আপনার চাকরি হয়ে গিয়েছে, কাল থেকে জয়েন করতে পারেন। কিন্তু কোনো কিন্তু না।
আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন আর সব সময় আমার সাথে থাকবেন। ওকে ম্যাডাম, আজ আসি। কাল তাড়াতাড়ি আসবেন। এই বলে চলে আসলাম। বাড়িতে এসে রান্না করে খেয়ে স্যারকে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে ঘুম দিলাম। পরের দিন সকালে অফিসে চলে গেলাম, কিন্তু একটাই বিপত্তি হলো, কোথায় বসবো তাই জানি না। অত ভেবে কি করবো, ম্যাডামের কাছে গিয়ে জিজ্ঞেস করে, ম্যাডাম আসবো? আসেন। আপনি এতক্ষণ কই ছিলেন? এই তো বাইরে, কোথায় বসবো তাই জানি না, তাই আপনার কাছে আসলাম। দাঁড়ান, ব্যবস্থা করছি। এই বলে ম্যাডাম কাকে যেন কল করলো। কিছুক্ষণ বাদে একটা লোক আসলো, মনে হয় ইনি ম্যানেজার। চাচা, এনেকে আমার কেবিনের বরাবর একটা কেবিন করে দেন তো। ওকে মা। ম্যানেজারের একটা কেবিন দেখিয়ে দিয়ে বললেন, বাবা এখানে বসো, কোনো দরকার হলে বলিও। ওকে স্যার। আমাকে স্যার না বলে আঙ্কেল বলে ডাকবে। এই বলে আঙ্কেল চলে গেল। ওহো, আপনাদের তো ম্যাডামের পরিচয় দেওয়া হলো না। তার নাম হলো লিয়া আক্তার মিম। তার বাবার বয়স হয়েছে, তাই ম্যাডামকে সব দায়িত্ব দিয়েছে। তার মা নেই, লিয়াকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। কোনো কাজ নেই, তাই বসে আছে। হঠাৎ একটা মেয়ে এসে বলল, আপনি কি নতুন? আজই জয়েন করলাম। আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই। আমি তমা জাহান। তোমার নাম কি? জয় মিয়া। আপনার নামটা অনেক সুন্দর। বন্ধুত্বে কিসের আপনি? তুমি করে বলবে। ওকে ওকে, তুমি করে বলবো। অনেকক্ষণ গল্প করে বুঝলাম তমা মেয়েটা অনেক মিশুক। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় খুব রেগে আছে। তার চোখ দিয়ে মনে হচ্ছে আগুনের ফুলকা বের হচ্ছে। একদম লাল হয়ে আছে। ভয়ে ভয়ে ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম কিছু হয়েছে? তোমাদের কি গল্প করার জন্য রেখেছি নাকি? না ম্যাডাম, এমনি পরিচয় হতে আসলাম। ওকে, এখান থেকে যাও, আর যেন গল্প করতে না দেখি। হুম। আর আপনাকে যেন কারোর সাথে কথা বলতে না দেখি। কেন ম্যাডাম? আমি বলছি তাই করবেন। ওকে ম্যাডাম। এই বলে ম্যাডাম চলে গেল। ভাবছি ম্যাডামের আবার কি হলো, কিছুই বুঝি না। বসে বসে কি করব, তার চেয়ে ম্যানেজারের কাছ থেকে একটা ফাইল এনে কাজ করি। কাজ করতে করতে অফিস টাইম শেষ হয়ে গেছে। সবকিছু গুছিয়ে নিয়ে বের হলাম অফিস থেকে। বাইরে যে দেখি একটাও রিক্সা নেই, তাই হেঁটে হেঁটে বাসার দিকে রওনা হলাম। হঠাৎ একটা কালো গাড়ি আমার সামনে দাঁড়ালো। গাড়ির ভেতর তাকিয়ে দেখি ম্যাডাম। কি ব্যাপার, আপনি হেঁটে কোথায় যাচ্ছেন? রিক্সা পাচ্ছি না ম্যাডাম, তাই হেঁটেই বাসায় যাচ্ছি। ও, আপনি গাড়িতে উঠুন, আমি নামিয়ে দিয়ে আসি। না না, তার কোনো প্রয়োজন নেই ম্যাডাম, আপনার সময় নষ্ট হবে, আমি যেতে পারবো। আপনাকে উঠতে বসছি, উঠুন। আমি চুপচাপ গাড়িতে উঠে পড়লাম। গাড়ির মধ্যে কোনো কথা বলছি না। ম্যাডাম বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে, তা আমি খেয়াল করতে পারছি। আমি অত কিছু না ভেবে আমি সামনের দিকে তাকিয়ে আছি। কি ব্যাপার, কথা বলছেন না কেন? কথা না বললে আমি আমার মনের কথা বলবো কি করে? তা আপনি কোথায় থাকেন? এই তো সামনে ম্যাডাম। আপনি একাই থাকেন কেন? আপনার মা বাবা কোথায়? ছোটবেলায় মা বাবা রোড দুর্ঘটনায় মারা গেছে, তাই একাই থাকি। সরি, আপনাকে দুঃখ দিতে চাইনি। না না, কোনো সমস্যা নেই ম্যাডাম। আপনি বারবার ম্যাডাম বলে রাখছেন কেন? আমার নাম ধরে ডাকবেন। না ম্যাডাম, ঠিক আছে। ওকে, আপনার মোবাইল নাম্বারটা দেন তো, দরকার আছে। কেন? দিতে বলছি, দিবেন। আমি আর কোনো কথা না বলে নাম্বার দিয়ে দিলাম। কথা বলতে বলতে ম্যাডাম বাসার সামনে চলে আসলাম। ম্যাডামকে বললাম, ম্যাডাম গাড়ি থামান, এসে গেছি। আপনি এখানে থাকেন? ম্যাডাম। ওকে, ভালো থাকবেন, খোদা হাফেজ। খোদা হাফেজ। কাল তো ছুটির দিন, তাই না? হুম। কাল সকালে রেডি হয়ে থাকবেন, এক জায়গায় যাব। ওকে ম্যাডাম। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে বিছানায় গাইলিয়ে দিলাম। কেন জানি আগের কথা মনে পড়ছে। আগে কত হাসি খুশি ছিলাম রাইজুকে নিয়ে, সেও আমাকে ঠকালো। মনে হয় অনেক সুখে আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তো আমার চোখ কপালে। 9:45 বাজে, আর একটা অচেনা নাম্বার থেকে 34+ কল এসেছে। বলতে বলতে আবার ওই নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে বলছেন? কি ব্যাপার, আপনি এখনো ঘুমাচ্ছেন? আপনাকে না কাল বলছি তাড়াতাড়ি রেডি হয়ে থাকতে। এই রে খাইছে, এটা তো ম্যাডামের নাম্বার। আমি সরি ম্যাডাম, ঘুম থেকে উঠতে পারিনি। তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে আসুন। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখি ম্যাডাম গাড়িতে বসে আছে। আমার প্রতি বোধ হয়ে রেগে আছে। আমি গিয়ে বললাম, সরি ম্যাডাম, দেরি হওয়ার জন্য। ওকে, তাড়াতাড়ি উঠে বসে পড়ুন।
আমি গাড়িতে উঠে বললাম, ম্যাডাম কোথায় যাবেন? একটা বিয়ের বাড়িতে। ও, তা আমাকে নিয়ে যাওয়ার কি আছে? আপনি তো একাই যেতে পারেন। আপনার দরকার আছে বলেই নিয়ে যাচ্ছি। আমি আর কোনো কথা বলিনি। ম্যাডাম প্রথমে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাবার খাওয়ালেন। আমি না করেছিলাম, কিন্তু জোর করে খাওয়ালেন। তারপর বিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। গিয়ে দেখি অনেক ভিড়। ও মা গো, এখানে এসে দেখি ও মা গো, এখানে ছেলের চেয়ে ময়দা সুন্দরীর সংখ্যাই বেশি। আজকাল তো ময়দার দাম কম, তাই ওই পেতনি সংখ্যাই বেশি। আমরা ছেলেরা কত কেউ আটা ময়দা ছাড়াই কত পেতনি থুড়ি মেয়ে আমাদের প্রতি ক্রাশ খায়। বিয়ে বাড়িতে ঢুকতে একটা মেয়ে এসে ম্যাডামকে জড়িয়ে ধরলো। মনে হয় ম্যাডামের বান্ধবী, আই মিন ফ্রেন্ড। তারপর মেয়েটা যা বললো তাতে আমার চোখ কপালে। মেয়েটা বলল, কি রে, এটা কি আমাদের দুলাগাই থুকু দুলা ভাই? কি কিউট! আগে যদি জানতাম এমন একটা ছেলে আছে, আমি ভাগিয়ে নিয়ে বিয়া করতাম। সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দেবন, আর বলবো না। আমি তো ওদের কথা কিছুই বুঝতেছি না, কিসের ধুলা ভাই বলছে। ও কিছু না, এমনি বলেছে। আপনি ছাড়ুন তো। আমি আর কি বলবো, আমি তো এখানে কাউকে চিনি না, তাই ম্যাডামের সাথেই যাচ্ছি। বিয়ের অনুষ্ঠান শেষ করে ম্যাডামের সাথে বাড়িতে যাচ্ছি। ম্যাডাম আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে তিনি চলে গেলেন। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। যে খাওয়ান খাইছি 3 দিন আর খাওয়া লাগবে না। সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে চলে গেলাম। গিয়ে দেখি ম্যাডাম এখনো আসে নাই। আমি আমার কাজগুলো করতে থাকলাম। একটু পর দেখি ম্যাডাম আসলো। ম্যাডামকে দেখে তো আমি চোখ সরাতেই পারছি না। ম্যাডাম একটা নীল রঙের শাড়ি, নীল চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, একদম পরীর মতো লাগছে। আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। আমি চাই না আর কারো মায়ায় পড়ে ধোকা খেতে। সারা জীবন একাই চলবো, কারো মায়ার বাঁধনে পড়তে চাই না। ম্যাডাম আমার কাছে এসে বললেন, আপনি কখন আসলেন? এই তো ম্যাডাম, এখনই। তা আমাকে কেমন লাগবে? ভালো। শুধু কি ভালো? না ম্যাডাম, আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। যে আপনাকে দেখবে সেই আপনার প্রেমে পড়ে যাবে। কারো প্রেমে পড়ার দরকার নেই, শুধু তুমি পড়লেই চলবে। ও মা, তাই কারো প্রেমে পড়তে হবে না, একজন পড়লেই হবে। সে কে ম্যাডাম? আছে একজন, সময় হলে দেখবেন। ওকে চলি। এই বলে ম্যাডাম চলে গেলেন। আমি আমার কাজগুলো করতে থাকলাম। কখন যে লাঞ্চ টাইম হয়ে গেছে বুঝতে পারিনি। হঠাৎ ম্যাডাম এসে বললেন, কি ব্যাপার, আপনি এখনো কাজ করতেছেন? লাঞ্চ করবেন না? এই তো কাজটা শেষ করে লাঞ্চ করব ম্যাডাম। কাজ পরে করবেন, আগে চলুন আপনি। কিন্তু ম্যাডাম, আমি তো লাঞ্চ আনিনি। কোনো সমস্যা নেই, আমারটা দুজনে ভাগ করে খেয়ে নিব। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু না, চলুন তো। ম্যাডাম আমার হাত ধরে টানতে টানতে তার কেবিনে নিয়ে যাচ্ছে। অফিসের সবাই আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। ম্যাডামের কেবিনে গিয়ে সোফায় বসলাম। ম্যাডাম খাবার রেডি করে বলল, ধরুন। আমি খাবারটা নিয়ে খেতে লাগলাম। কেমন হয়েছে? খুব ভালো ম্যাডাম, আপনি বানিয়েছেন। আপনার খাবারটা কি আপনি তৈরি করেন? ম্যাডাম। তা আপনার রান্না কে করে দেয়? কেউ না ম্যাডাম, আমি রান্না করতে পারি। বাহ, তাহলে তো আমাকে রান্না করা লাগবে না। সারা জীবন বরের রান্না খাবো আর বরকে আদর করব। ম্যাডাম কিছু বলেন? না তো, বিয়ে করবেন কবে? আমার দ্বারা বিয়েটি হবে না, এইভাবেই কাটিয়ে দিব সারা জীবন। কেন, কিসের জন্য? সে অনেক কথা, অন্য একদিন বলবো। বিয়ে করবে না, তোর ঘাড় করবে। ম্যাডামের সাথে বলতে বলতে খাওয়া শেষ হয়ে গেল। তারপর ওখান থেকে নিজের কেবিনে চলে আসলাম। কেবিনে বসতেই তমা এসে বলল, কি ব্যাপার, কি চলছে? মানে হলো ম্যাডামের সাথে আপনার কি চলছে? ম্যাডাম তোমার হাত ধরে টানতে টানতে নিজের কেবিনে নিয়ে গেল। কোনো চক্কর টক্কর চলছে নাকি? কিসের চক্কর টক্কর বলছো তুমি? কিসের চক্কর মানে? তুমি কি কচি খোকা, কিছুই বোঝো না? ফিটার খাও? প্রেম টেম চলতেছে নাকি? আরে না, ওসব কিছু না। আমি টিফিন আনিনি, তাই ম্যাডাম খেতে নিয়ে গেছিল। আর প্রেমের কথা বলছো? কোথায় ম্যাডাম আর কোথায় আমি? ম্যাডাম যদি তোমায় ভালোবেসে আপন করে নিতে চাই তখন? তাহলে বলবো ম্যাডাম পাগল হয়ে গেছে। আর ম্যাডাম যদি আমায় ভালোবাসেন, আমি কেন ম্যাডামকে ভালোবাসতে যাব? কেন ভালোবাসতে পারবে না তুমি? এমনি। এখন যাও তো, ম্যাডাম দেখলে আবার রাগ করবে। ম্যাডাম রাগ করবেন না? আপনাকে কে বললো রাগ করবে না? কেউ না, ম্যাডাম আপনার পিছনে দাঁড়িয়ে আছে।
পেছন ঘুরে দেখি সত্যি সত্যি ম্যাডাম পেছনে দাঁড়িয়ে আছে। এবার ম্যাডামকে কি বলবো? কাজ বাদ দিয়ে যে গল্প করছি। আশ্চর্যের বিষয় হলো ম্যাডাম আমাদেরকে কিছু না বলে চলে গেল কেন, কিছুই বুঝতেছি না। আমি তো আমাকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম কখন এসেছিল? অনেকক্ষণ আগে। তুই আমাকে বলনি কেন? ম্যাডাম বলতে বারণ করছিল তাই। ম্যাডাম কেন বারণ করেছিল? মনে হয় ম্যাডাম তোমাকে ভালোবাসেন, তাই এই কথাগুলো শুনতে চাইছে। এই বলে তমা চলে গেল। আমি ভাবতেই চিন্তায় পড়ে গেলাম। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো না, আমাকে যে করেই হোক ম্যাডামকে বোঝাতে হবে, না হলে চাকরিটা ছেড়ে দিতে হবে। এইসব চিন্তা করতে করতেই হঠাৎ মাথাটা কেমন যেন করে উঠল। মনে হচ্ছে এখনই পড়ে যাব। বাড়ি যেতে হবে। যাই, ম্যাডামের কাছ থেকে ছুটি নিয়ে আসি। এদিকে ম্যাডাম ভাবছে, কি ব্যাপার, উনি বিয়ে বা ভালোবাসাতে পড়বে না কেন? ওনার সাথে কারো কিছু হয়েছে নাকি? আমাকে যে করেই হোক জানতে হবে। এসব ভাবতেছি, হঠাৎ করে কারোর ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসলাম। ম্যাডাম আসবো? আসেন। কিছু হয়েছে? ম্যাডাম আমার ছুটি লাগলো হয়। কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? না ম্যাডাম, শুধু মাথাটা কেমন যেন করছে। ওকে চলুন, আমি নামিয়ে দিয়ে আসি। তার কোনো দরকার নেই ম্যাডাম। আরে চলুন তো। তারপর বাড়ির দিকে রওনা হলাম। মাথাটা ব্যথা করছে, তাও ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম আপনি যা ভাবছেন তা কোনোদিন হবার নয়। আমি কি বোঝাতে চাচ্ছি তা বুঝছেন তো? আমি কোনোদিন বিয়ে করব না, আর কারো মিথ্যে মায়া জড়াতে চাই না। আপনি বৃথা চেষ্টা করছেন। আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? আমি কি দেখতে খারাপ নাকি আমি ভালোবাসার যোগ্য নই? না ম্যাডাম, আপনি কেন ভালোবাসার যোগ্য হবেন না? আমি ভালোবাসার যোগ্য নই। আপনি দেখতে সুন্দর, আপনার ব্যবহারও ভালো, যে কেউ আপনাকে ভালোবাসবে। তাহলে তুমি কেন ভালোবাসতে পারবে না? আমি শুধু তোমাকে চাই। ম্যাডাম গাড়ি থামিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি ছাড়ানোর চেষ্টা করছি, পারছি না। ম্যাডাম কি করছেন? ছাড়ুন, সবাই দেখছে। না, আমি ছাড়বো না। যতক্ষণ না আপনি বলবেন আমাকে ভালোবাসি, ততক্ষণ ছাড়বো না। আমি আর কোনো উপায় না পেয়ে ম্যাডামকে ঠাস করে একটা চড় দিয়ে বললাম, আপনি কি বেচেন? হ্যাঁ, বলছি না আমি ভালোবাসতে পারবো না, মানে পারবো না। আপনাদের মেয়ে জাতিকে আমি বিশ্বাস করি না। গালে হাত দিয়ে বললো কেন? আপনি জানতে চান কেন? তাহলে শুনুন। রাইজু আমার সাথে কি কি করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম। আপনারা তো জানেনই। সেই কথাগুলো বলতে আবার সেই ক্ষত জেগে উঠল। এবার বলুন, আমি কি করে আর কারো মায়া জড়াই বলুন? আর কোনো দুঃখ কষ্ট পেতে চাই না। ম্যাডাম আর কোনো কথা বলছে না। আমি আর কোনো কথা বাড়লাম না। ম্যাডামকে আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেল। গাড়ির মধ্যে ম্যাডাম আমার সাথে কোনো কথা বললেন না। আশা করি ম্যাডাম আর ভালোবাসার কথা বলবে না। মাথাটা কেমন জানি আগে বেশি ব্যথা করছে, তাই কোনো মতে ঘরের ভিতর প্রবেশ করলাম। বিছানায় আসতেই মাথা ঘুরে পড়ে গেলাম। আর কিছু মনে নেই। এদিকে ম্যাডাম বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে জোরে জোরে কান্না করছে। তার বাবা সোফায় বসে টিভি দেখছিলেন। হঠাৎ ম্যাডাম কান্না করতে করতে ঘরে গেল। তিনি চিন্তায় পড়ে গেল, মেয়ের আবার কি হলো, কান্না করছে কেন? আর কিছু না ভেবে ম্যাডামের দরজার সামনে গিয়ে বলল, কি হয়েছে মা, তুই কান্না করছিস কেন? দরজা খোল। মা কি হয়েছে বল, আমি সব ঠিক করে দেব, দরজাটা খোলো মা। দরজা খুলে দিয়ে বাবাকে জড়িয়ে কান্না করতেছি। কি হয়েছে মা তোর, তুই কান্না করছিস কেন? কি হয়েছে বল। বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসতেছে না, আমাকে ফিরিয়ে দিছে। ছেলেটা মনে হয় কাউকে ভালোবাসে, তাই তাকে ফিরিয়ে দিয়েছে। না বাবা, ও কাউকে ভালোবাসে না বাবা। সে আমি ম্যাডামকে যা যা বলেছি তাই বলল। তা তো আপনারা জানেন। ও মেয়েদের প্রতি একটা খারাপ ধারণা সৃষ্টি হয়েছে ওর মনে, তোকে তার ভুল ভাঙাতে হবে। বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না। সকালবেলা ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা বাজে। তাই আজ আর অফিসে যাব না। তাই আবার ঘুমিয়ে পড়লাম। এদিকে ম্যাডাম ভাবছে, কি হলো, এখনো আসছে না কেন? সে কখন থেকে অপেক্ষা করছি। হঠাৎ মনে পড়লো কাল তো বললো মাথা ব্যথা করছে তার। আজ ওনার কিছু হলো না তো? না হলে তো আসার কথা। ওনার জীবনে আগে কি হয়েছে হোক, তার জন্য আমি আমার ভালোবাসা হারাতে পারবো না। তাকে নতুন করে আমার ভালোবাসা দিয়ে দুঃখ কষ্ট দূর করে দিব। ওনাকে একটা ফোন করে দেখি। ম্যাডাম বারবার ফোন দিচ্ছে, কিন্তু আমার নাম্বার বন্ধ পাচ্ছে। ওনার কিছু হলো না তো? যাই দেখে আসি। ম্যাডাম তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন। আমি শুয়ে আছি। হঠাৎ কেউ দরজা ধাক্কা দিচ্ছে।
ভাবছি আমার তো এখানে কেউ নেই, তাহলে কে ডাকছে? যাই গিয়ে দেখি। আসি, কে ডাকছে? দরজা খুলে দেখি ম্যাডাম। ম্যাডাম আপনি এখানে? কেন, আসা কি বারণ নাকি? না, অবশ্যই আসতে পারেন। আপনি অফিসে যাননি কেন? ঘুম থেকে উঠতে পারিনি, তাই আর যাইনি ম্যাডাম। অন্য কিছু মানে? এখন থেকে বউ বা নাম ধরে ডাকবেন। ম্যাডাম আপনি এসব কি বলছেন? আপনাকে না বলেছি আমি আর কাউকে ভালোবাসতে পারবো না? আমি শুধু রাইজুকে ভালোবাসি, ওর জায়গায় আমি কাউকে দিতে পারবো না। ওই কালনাগিনীর কথা বলছেন? সে তোমার ভালোবাসার মর্যাদা দেয়নি। আপনি এখন থেকে আমাকে ভালোবাসবেন আর কাউকে না, না হলে কিন্তু কিন্তু কি ম্যাডাম? দেখাচ্ছি। এই বলে ম্যাডাম আমার দিকে এগিয়ে আসছে। ম্যাডাম আপনি এগোচ্ছেন কেন? ম্যাডাম আমার দিকে এগিয়ে আসতেছেন, আমিও পিছাচ্ছি। পিছাতে পিছাতে বিছানার মধ্যে পড়ে গেলাম। ম্যাডাম আমার কাছে এসে আমার মাথার পেছনে নিজের হাত দিয়ে চুলগুলো ধরে 4 ঠোঁট এক করে দিলেন। আমি ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। দীর্ঘ 5 মিনিট পর ছেড়ে দিলেন। দুজনেই হাঁপাচ্ছি। এবার থেকে ম্যাডাম ডাকলে এরকম শাস্তি দিব। ম্যাডাম আমি কিন্তু... আবার ম্যাডাম? দাঁড়ান দেখাচ্ছি। হ্যাঁ, আমি ম্যাডাম বলেই ডাকবো। কি করবেন? আর যদি জোর করেন তাহলে আমি কিন্তু চাকরি ছেড়ে দিতে বাধ্য হব। ওকে চাকরি ছেড়ে দিতে হবে না, তোমাকে ডিস্টার্ব করবো না। আসি। তারাও তোমাকে এইভাবে হবে না, অন্যভাবে তোমাকে নিজের করে নিতে হবে। ম্যাডাম চলে গেলেন। আমি ভাবছি ম্যাডামকে কি আমাকে সত্যি ভালোবাসেন নাকি রাইজুর মতো আমাকে ধোকা দিবে। বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। খেয়ে এসে ঘুমিয়ে পড়লাম। এভাবে অনেক দিন চলে গেল। সেদিন থেকে ম্যাডাম আমার সাথে প্রয়োজন ছাড়া বেশি কথা বলে না, আমিও প্রয়োজন ছাড়া কথা বলি না। হঠাৎ একদিন ম্যাডাম এসে বলল, একটা কোম্পানির সাথে আমাদেরকে কোম্পানির অনেক বড় ডিল রয়েছে, তার জন্য আমাদের সিলেট যেতে হবে। আপনি কাল রেডি হয়ে থাকবেন। আজ আপনার কোনো কাজ করা লাগবে না, আপনি বাড়ি চলে যান। আমি আর তার কথা দ্বিমত করিনি। আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে রান্না করে খেতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে অফিসের সামনে চলে আসলাম। একটু পর ম্যাডাম আসলেন। ম্যাডামকে দেখে তো আমি চোখ সরাতে পারছি না। আজ ম্যাডামকে একদম পরীর মতো লাগছে। ম্যাডামের দিক থেকে চোখ সরাতে পারছি না, হা করে তাকিয়ে আছি। ম্যাডাম আমার কাছে এসে বলল, এভাবে হা করে তাকিয়ে না থেকে চলুন, দেখার জন্য সারা জীবন পাবেন। আমিও ম্যাডামের কথা শুনে লজ্জা পেলাম। কিন্তু ম্যাডাম একটু আগে কি বললো দেখার জন্য সারা জীবন পাবো মানে? ম্যাডাম কি এখনো আমাকে ভালোবাসেন? যাকে অত ভেবে লাভ নেই। গাড়ি তার আপন গতিতে চলছে। আমি বারবার ম্যাডামের দিকে তাকাচ্ছি। ম্যাডাম মনে হয় বুঝতে পেরেছে, তাই বারবার মুচকি হাসি দিচ্ছে। আমি আর না তাকিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। সিলেটের কাছাকাছি আসতেই ঘুম ভেঙে গেল। ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম আর কত দূর? আর একটু। একটু পর হোটেলে পৌঁছে গেলাম। রিসেপশনে গিয়ে তো বিপদ। ম্যানেজার দেখুন তো 2টা রুম ফাঁকা আছে কিনা। না ম্যাডাম, 2টা রুম ফাঁকা নেই, একটা রুম আছে। আচ্ছা দিয়ে দেন। ম্যাডাম রুমের চাবি নিয়ে নিলেন। আমি বললাম, ম্যাডাম আমরা দুজন একটা রুমে কিভাবে থাকবো? তাহলে কি করব, আর কোনো উপায় নেই, দুজনকেই থাকতে হবে। আর কোনো কথা না বলে রুমে চলুন। রুমে এসে তো আরো বিপদ, মানে বাসের উপর খাড়ার ঘা। এখানে তো একটা বিছানা ছাড়া কিছুই নেই। এখন আমি ঘুমাবো কিসে? ম্যাডাম আমি ঘুমাবো কোথায়? আমিও সেটাই ভাবছি, কোথায় ঘুমাবেন। একটা উপায় আছে, আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে বেড শেয়ার করে ঘুমাতে পারি। কেয়ার করার? বিছানায় শুয়ে পড়লাম। ম্যাডাম বলল, আমার খুব টায়ার্ড লাগছে, তাই ওয়াশরুমে গেলাম। আপনি এখানেই থাকেন, এসে একসাথে ডিনার করব। এই বলে ম্যাডাম ওয়াশরুমে চলে গেল। একটু পর ওয়াশরুমের ভিতর ম্যাডাম থেকে বলল, আমার তোয়ালিটা আর আমার কাপড়গুলো দেন তো, আনতে ভুলে গেছি। কই রাখছেন ম্যাডাম? ব্যাগে দেখিনি। ম্যাডাম পাচ্ছি না। আপনি শুধু তোয়ালিটা দেন। আমি দরজার ফাঁক দিয়ে তোয়ালেটা দিলাম। একটু পর ম্যাডামকে দেখে সাথে সাথে চোখ বন্ধ করে নিলাম। ম্যাডাম শুধু তোয়ালে পড়ে আছেন, আবার ম্যাডামের ফর্সা শরীর দেখা যাচ্ছে। ম্যাডাম আমার দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে তার কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ম্যাডামের মাঝে মাঝে কি যে হয় আল্লাহ জানে। আমিও কেন জানি ম্যাডামের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। তারপর একসাথে ডিনার করে আসলাম। শোয়ার সময় মাঝখানে কোলবালিশ দিলাম। হঠাৎ মাথাটা ঘুরতে লাগলো। তারপর আর কিছু মনে নেই। সকালবেলা কারো কান্নার আওয়াজে ঘুমিয়ে গেল। চোখ খুলে দেখি ম্যাডাম বিছানার চাদর গায়ে জড়িয়ে কান্না করছে। আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম আপনি কান্না করছেন কেন? ঠাস ঠাস কুত্তার বাচ্চা, তোর যদি আমার শরীর ভোগ করার এতই শখ ছিল তাহলে আমায় বলতি, আমি নিজে থেকে দিয়ে দিতাম। কেন এমনটা করলি, উত্তর দে। ম্যাডাম আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতেছি না। ঠাস।
এখন তো বলবি কি করেছি আমি। তোর নিজের দিকে চেয়ে দেখ কি করেছিস তুই। আমি আপনার শরীরের দিকে তাকিয়ে অবাক। আমার শরীরে এক টুকরো সুতা পর্যন্ত নেই। এছাড়া আমার সারা শরীরে লিপস্টিকের দাগ। আবার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। হ্যাঁ ম্যাডাম, বিশ্বাস করুন। ঠাস, আমি এখন কি করে সবাইকে মুখ দেখাবো? আচ্ছা ম্যাডাম, আমার জঘন্য যখন এসব হয়েছে তখন আমি ঠিক করে দিব। মানে? ম্যাডাম, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। তোর জন্যই তো এত নাটক করলাম। করুণা দেখাচ্ছেন? আমি জানি আপনি কখনো আমাকে ভালোবাসতে পারবেন না। জানি না, কিন্তু চেষ্টা করব আপনাকে ভালোবাসতে। ওকে, তা বিয়ে করবেন কবে? আপনি যেদিন চাইবেন। আজই করব। আজকে মানে? হ্যাঁ, আজকেই করব বিয়ে। ওকে, বিয়ের ব্যবস্থা করুন। ম্যাডাম ওয়াশরুমে গিয়ে নিজের কাপড় পরে বাইরে গেলেন। আমি ভাবছি সত্যি কি ম্যাডামের সাথে আমি ওরকম কিছু করেছি? আমার তো কিছুই মনে পড়ছে না। প্রায় আধা ঘন্টা পর ম্যাডাম কাকে যেন নিয়ে আসলেন। দেখে মনে হচ্ছে কাজী সাহেব, তার সাথে আরো দুজন রয়েছে। ম্যাডাম, এসব কি? তোমার আর আমার বিয়ে। কিন্তু ম্যাডাম, কাউকে না জানিয়ে বিয়ে করা? বাবাকে বলেছি, বাবা বিয়েতে রাজি হয়েছে। আর বাকি সব লোকজনদের পরে অনুষ্ঠান করে জানাবো। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। কাজী সাহেব বিয়ে পড়ানো শেষ করে চলে গেলেন। এখন থেকে ম্যাডাম বউ হয়ে গেল। ম্যাডাম কোথায় যেন চলে গেল। আমিও ঘরে থেকে ভাবছি কি থেকে কি হয়ে গেল। ম্যাডাম ওই যে গেছে, সারাদিন দেখা পর্যন্ত হয়নি। এদিকে আমার খুব টেনশন হচ্ছে, ম্যাডামের কিছু হয়নি তো। চিন্তা করতে করতে রাতে একজন স্টাফ এসে বলল, আপনাকে 102 নম্বর রুমে কে যেন ডাকছে। আমি স্টাফের কথা অনুযায়ী সেই রুমে গেলাম। রুমের ভিতরে ঢুকতে কেউ একজন এসে পা ছুঁয়ে সালাম করলো। আমি তো বুঝতে পারছি না কে এটা। তুমি কে? বেটা ঘুমটা সরাতে বুঝে গেলাম এটা আর কেউ না, ম্যাডাম। ম্যাডাম, আপনি এখানে? অন্য কাউকে আশা করেছিলেন নাকি? না ম্যাডাম, আপনি সারাদিন কই ছিলেন? আপনি খালি ম্যাডাম ম্যাডাম করেন কেন? এখন থেকে লিয়া বলে ডাকবেন। আর আমি এখানেই ছিলাম। এখানে ছিলেন মানে? হ্যাঁ, এখানেই ছিলাম। আজ আমাদের বাসর রাত, তাই তোমার কাছ থেকে দূরে ছিলাম যেন রাতে কোনো সমস্যা না হয়। তা মানলাম, কিন্তু তোমাকে কিছু কথা বলার আছে। হ্যাঁ, বলো। দেখো লিয়া, আমি ছোটবেলা থেকে কষ্ট পেয়ে এসেছি। এমনকি রাইজু আমার সাথে যা করেছে, তুমি যদি ওদের মতো করো তাহলে আমি মরে যাব। মরার কথা মুখেও আনবে না। তোমার মরার আগে যেন আল্লাহ তাআলা আমাকে আগে মরণ দেন। আর তোমাকে আমি কথা দিলাম, কোনো দিন তোমাকে কষ্ট পেতে দিব না। আমি লিয়াকে জড়িয়ে ধরে বললাম, তুমি আমাকে এত ভালোবাসো, আর আমি কিনা তোমাকে এড়িয়ে চলেছি। ওসব কথা বাদ দাও তো। আজ আমাদের বাসর রাত, তাই আজ তুমি আমাকে আদর করবে। না, আজ না, অন্য একদিন। না, আজ আমাকে আদর করতে হবে। এই না না। লিয়া আমার কথা না শুনে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চার ঠোঁট এক করে দিল। লিয়া আমার ঠোঁট পাগলের মতো চুষতে থাকে। আমি নিজেকে ধরে রাখতে পারছি না, তাই লিয়ার সাথে রেসপন্স করে সাড়া দিলাম। লিয়া আমার সারা শরীরে পাগলের মতো চুম খাচ্ছে। আমিও কম কিসে লিয়াকে আমার উপর থেকে ফেলে দিয়ে তার শরীরের প্রতিটি কাপড় খুলতে থাকলাম। তারপর লিয়ার পায়ে চুমো দিতেই লিয়ার সমস্ত শরীর কেঁপে উঠল। আমি আস্তে আস্তে যতই উপরে উঠছি ততই লিয়ার হার্টবিট শোনা যাচ্ছে। লিয়ার বুকে স্পর্শ করতে লিয়া আমার পিঠ শক্ত করে খামচে ধরল। লিয়ার ঘাড়ে ঠোঁট চুবিয়ে দিতেই লিয়া শিউরে উঠল। লিয়াকে যতই স্পর্শ করছি ততই লিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরছে। তারপর লিয়ার পেটে চুমো দিতেই লিয়া আমার চুলগুলো শক্ত করে টেনে ধরল। আমি আরো পাগল হয়ে যাচ্ছি। তারপর শুরু হলো আমাদের ভালোবাসার মিলন। দীর্ঘ সময় পর আমরা দুজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি লিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। একদম নিষ্পাপ বাচ্চার মতো লাগছে। কাল রাতের কথা মনে পড়লেই লজ্জা লাগছে। শেষে কিনা ম্যাডামের সাথে বাসর করলাম। আমি লিয়ার কপালে চুমু দিতেই লিয়া জেগে উঠে বলল, কি ব্যাপার মিস্টার, কাল রাতে আদর করে মন ভরে নাই? না, আর একবার করলে মন ভরবে। এই না না, আমার সারা শরীর ব্যথা করছে, আজ না। কে শুনে কার কথা? সকালবেলা আরো একবার হয়ে গেল। লুচ্চা বেটা কাল রাতের প্রতিশোধ নিল। আমার সারা শরীর ব্যথা করছে। তোর বউ মরবে। এই রে, কি বলতে কি বলে ফেলি। ওর বউ তো আমি মরবো। তারপর দুজনে একসাথে গোসল করে বের হলাম। লিয়াকে বললাম, লিয়া মিটিং কখন হবে? এই রে,
এখন কি বলি? মিথ্যে বলে যে এখানে আনলাম। ও, মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। তা এখন কি করবে? আজ বিকেলে ফিরে যাব। আচ্ছা। বিকেলে আমরা দুজন রাজশাহীতে ফিরে গেলাম। লিয়ার বাড়ির সামনে গিয়ে বললাম, লিয়া তুমি তো বললে তোমার বাবা বিয়েতে রাজি হয়েছে, যদি ভেতরে গিয়ে কিছু বলে? বাবা কিচ্ছু বলবে না, আমি তোমার বিষয়ে অনেক আগেই বাসায় বলেছি। তবুও আমার ভয় করছে। তুমি চলো তো, কিচ্ছু হবে না, আমি আছি না। ভয়ে ভয়ে লিয়ার বাড়ির ভেতরে প্রবেশ করলাম। গিয়ে দেখি লিয়ার বাবা সোফায় বসে টিভি দেখছে। লিয়া তার বাবাকে বলল, বাবা, তোমাকে যার সম্পর্কে বলেছিলাম, এই যে তোমার জামাই। তা বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি ঠিক আছি আঙ্কেল, কোনো সমস্যা নেই। এখন থেকে আঙ্কেল না বলে বাবা বলে ডাকবা। আচ্ছা, বাবা বলে ডাকবো। দেখো বাবা, লিয়ার মা যখন মারা যায় তখন মেয়েটা একা হয়ে পড়েছিল। লিয়াকে কোলে পিঠে করে মানুষ করেছি, কখনো কষ্ট পেতে দেয় নেই। যখন যা চেয়েছে তাই দিয়েছি। তোমার ব্যাপারে যখন আমাকে বলেছিল তখন আমি দ্বিমত করিনি, কারণ আমি জানি লিয়া কষ্ট পেতে দিব না আমি। বাবা, আমি কথা দিলাম লিয়াকে কখনো কষ্ট পেতে দিব না। আচ্ছা, এখন আসি। বাবা, তুমি কই যাও? আমি যেখানে থাকি সেখানে যাচ্ছি। না বাবা, তুমি কোথাও যাবে না, আজ থেকে এখানেই থাকবে। কিন্তু কোনো কিন্তু না। লিয়া জামাইকে তোর রুমে নিয়ে যা, আজ থেকে এখানেই থাকবে। ওকে বাবা। এই বলে লিয়া আমাকে তার রুমে নিয়ে গেল। আজ থেকে তুমি এখানেই থাকবে। একেবারে ঘর জামাই করে চাললে। দেখো, তুমি বোঝার চেষ্টা করো, আমি ছাড়া বাবার এই দুনিয়ায় কেউ নেই। আমি চলে গেলে বাবা একদম একা হয়ে পড়বে, তখন বাবাকে কে দেখে রাখবে? আমি লিয়ার কোমর জড়িয়ে ধরে ঘাড়ে চুমু দিয়ে বললাম, ওকে ম্যাডাম, তোমার কথা হবে, এখন আদর করো তো। ওরে বাবারে, আমার জামাইটা দেখি খুব রোমান্টিক। আমি আমার এই ম্যাডাম বউয়ের জন্য রোমান্টিক হয়েছি। এখন ছাড়ো তো, গোসল করব। চলো না একসাথে গোসল করি। এই, তুমি যে পরিমাণ লুচু, তোমার সাথে আর যা ইচ্ছা করা যায়, গোসল করা যায় না। লিয়ার কথা শেষ না হতে লিয়াকে কোলে তুলে নিলাম। লিয়া ছাড়ানোর জন্য আমাকে কিল ঘুষি দিচ্ছে। লিয়াকে কোলে তুলে নিয়ে গিয়ে বাথরুমের দরজা লক করে দিলাম। না না, আমাকে ছেড়ে দিন, আমি এখন গোসল করব না। লিয়ার কোনো কথা না শুনে শাওয়ার ছেড়ে দিলাম। শাওয়ারের পানিতে দুজনেই ভিজে গেলাম। লিয়া শাড়ি পরেছিল, শাওয়ারের পানিতে লিয়ার শরীরে পড়তে শাড়ি শরীরের সাথে লেগে গেছে। লিয়াকে অবস্থা দেখে আমার নেশা লেগে যায়। আমি লিয়ার ঘাড়ে কিস দিতেই লিয়া কেঁপে উঠল। লিয়ার শাড়ির ভেতর দিয়ে তার ফর্সা পেট দেখা যাচ্ছিল। আমি শাড়ির আঁচল এক টান দিয়ে নিচে ফেলে দিই, তারপর ফর্সা পেট আর নাভিতে চুমু খেতে লাগলাম। লিয়া আমার চুল শক্ত করে ধরে আছে, মনে হচ্ছে লিয়া আমার চুল ছিঁড়ে ফেলবে, যার ফলে আমাকে আরো মাতাল করে দিচ্ছে। লিয়ার ঠোঁট আর ঘাড়ে পাগলের মতো চুমু খাচ্ছি। লিয়াও এক অন্য দুনিয়ায় চলে গেছে। তারপর যা ঘটার তাই ঘটল। শাওয়ার শেষে আমি লিয়াকে কোলে বসিয়ে চুলগুলো মুছে দিচ্ছি আর ঘাড়ে কিস করছি। এই ছাড়ো তো, খালি রোম্যান্স। আমি আমার বউয়ের সাথে রোম্যান্স করছি, তোমার তাতে কি? আমার কি মানে? আমারই তো সব। না, ওটা আমার বউয়ের, তোমার না। হ্যাঁ নয় হ্যাঁ। আজ কিন্তু গোসলটা দারুণ হয়েছে, ভাবছি প্রতিদিন এভাবে গোসল করব। লুচ্চা বেটা, খালি লুচ্চামি করার ধান্দা। চলো তো, এখন খাবার খাবে? আমি কিছু খাবো না, শুধু মিষ্টি হলেই হবে। মিষ্টি মানে? এখন মিষ্টি কই পাবো? তোমার কাছে আছে। আমার কাছে আছে মানে? ওই যে তোমার ঠোঁটের মিষ্টি। যাও তো, পরে মিষ্টি দিব। না, এখন দিতে হবে। আচ্ছা, আসো। লিয়া আমার কাছে এসে চার ঠোঁট এক করে দিল। দীর্ঘ 3 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, চলবে, এখন চলো তো। চলবে না, দৌড়বে। চলো। খাবার টেবিলে গিয়ে দেখি বাবা আগে থেকে বসে আছে। লিয়া বলল, বাবা, তুমি কখন এসেছো? এই মাত্র আসলাম মা। ও, তাহলে খাবার খাওয়া শুরু করো। মা, আমি যাচ্ছি জামাইকে সব কিছু দায়িত্ব দিতে। আমিও তাই ভাবছিলাম। বাবা, আমি আপনার মেয়েকে বিয়ে করেছি এই নয় যে আপনার সম্পত্তি পাওয়ার আশায় করেছি। আমি কোম্পানির দায়িত্ব নিতে পারবো না। লিয়া দায়িত্বে আছে, ওই পালন করুক। আমি তো লিয়ার সাথেই আছি, ওকে সবসময় সাহায্য করব। আপনি শুধু আমার এই কথাটা রাখেন। আচ্ছা বাবা, লিয়া তুই সব থেকে ভালো কাজ করেছিস জামাইকে তোর জীবনসঙ্গী হিসেবে পেয়ে। অন্য কেউ হইলে
এক কথায় সব সম্পত্তি নিজের নামে করে নিত। বাবা, এখন আর কোনো কথা নয়, খুব খিদে পেয়েছে, খাবার দাও তো। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুজনে ঘরে আসলাম। শোয়ার সময় দেখে একটা বালিশ। আমরা তো দুজন, তাহলে একটা বালিশ কেন? আমি লিয়াকে জিজ্ঞেস করলাম, লিয়া একটা বালিশ কেন? ওরে আমার রোমান্টিক জামাই রে, একটা বালিশ কেন তা বোঝে না। কেন? তুমি বালিশে মাথা রাখবা আর আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। ও, এখন শুয়ে পড়ো তো। তারপর আমি শুয়ে পড়লাম। লিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আমি লিয়ার কপালে চুমু দিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসায় কেটে গেল অনেক দিন। একদিন লাঞ্চ করার জন্য লিয়াকে ডাকতে গিয়েছিলাম। গিয়ে বললাম, লিয়া কি করছো? বিরক্ত ভাব নিয়ে বললাম, দেখতে পারোস না কাজ করতেছি। আমি লিয়ার হাত ধরে বললাম, কাজ পরে করবে, এখন চলো তো খাবার খাবে। লিয়া আমার হাত ঝাটকা দিয়ে বলল, যাও তো এখান থেকে, শুধু শুধু ডিস্টার্ব করো আমাকে, শান্তিতে থাকতে দিতে পারো না। লিয়ার কথা শুনে মন খারাপ হয়ে গেল। আমি কি সত্যি লিয়াকে বিরক্ত করি? লিয়ার কেবিন থেকে বেরিয়ে আসতেই ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি অচেনা নাম্বার। কয়েকবার বাজার পর ধরলাম। হ্যালো, কে বলছেন? আমাকে চিনতে পারছিস না? আমি রিয়াদ। ও হ্যাঁ, বলো। এতদিন পর আমার কথা মনে পড়লো। আমার কাছে তোর নাম্বার ছিল না, তোকে একটা কথা বলার ছিল। কি কথা? তারপর রিয়াদ যা বললো তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আর বুকের বাম পাশটা ব্যথা করতে লাগলো। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে দৌড়ে অফিসের বাইরে চলে গেলাম। কি বলেছে জানেন? রাইজু নাকি আত্মহত্যা করেছে। শত হলেও প্রথম ভালোবাসা কেউ কখনো ভুলতে পারে না, আমিও পারিনি। তাই ঢাকায় রওনা হলাম। সেখানে গিয়ে দেখি এদিকে আমি বেরিয়ে আসার পর লিয়া ভাবছে, ইস, রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছি। পাগলটা মন খারাপ করে কোথায় যে চলে গেল। তখন ফাইলের কাজটা কিছুই বুঝতে পারছিলাম না, তাই রাগ হচ্ছিল, তাই ওইরকম ব্যবহার করেছি। যাই দেখি পাগলটা কোথায় আছে। অফিসের সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও জয়কে পেলাম না। বাড়িতে ফোন দিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, বাড়িতেও যায়নি। এক পর্যায়ে আমি চিৎকার করে কান্না করতেছি আর বলতেছি, কোথায় গেলে তুমি? ফিরে আসো প্লিজ, আমি তোমাকে আর বকবো না, রাগও হব না। এদিকে এসে দেখি রাইজুর লাশ পড়ে আছে। তা দেখে আমার চোখে পানি বাঁধ মানছে না। আর জানতে পারলাম রাইজুর মৃত্যুর জন্য নাবিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারপর রাইজুর লাশটা দাফন কাফন করে রাইজুর কবরের সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলছি আর বলছি, কেন আমার সাথে এমনটা করলে? তোমাকে আমি কি দেইনি? আজ কেন তুমি চলে গেলে বলো, জবাব দাও। হঠাৎ একটা ছেলে আমাকে একটা চিঠি দিয়ে গেল। চিঠিটা খুলে পড়তে থাকলাম। জানি তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না, তবুও আমাকে ক্ষমা করে দিও, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। দেখো তুমি আমাকে কত ভালোবাসতে, কিন্তু আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। তোমার ভালোবাসার সাথে প্রতারণা করেছি। আজ দেখো সেই প্রতারণার শাস্তি পাচ্ছি আমি। জানি না আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা। নাবিল, তোমাকে কোনোদিনও আমি ভালোবেসিনি, শুধু তোমার দেহকে বেসেছিলাম ও অন্য কাউকেও ভালোবেসেছিলাম। আমাকে ডিভোর্স নিতে বলেছিল, কিন্তু আমি দেইনি বলে সবসময় মারতো, নির্যাতন করতো, এমনকি মারার হুমকিও শেষ পর্যন্ত আমিও। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ইতি, তোমার প্রতারক ভালোবাসা। চিঠিটা পড়েই চিৎকার করে কান্না করছি। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, প্লিজ ফিরে এসো, ফিরে এসো। অনেকক্ষণ কান্না করে আবার রাজশাহীতে রওনা হলাম। বাসে বসে আগের দিনগুলো ভাবছি আর চোখের জল ফেলছি। রাইজু যদি আমার সাথে প্রতারণা না করতো তাহলে লিয়ার মতোই ওকে ভালোবাসে দিয়ে আগলে রাখতাম। দীর্ঘ 4 ঘন্টা পর লিয়ার বাড়ির সামনে আসলাম। কলিং বেল বাজাতেই কেউ একজন দরজা খুলে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিচ্ছে আর কান্না করছে। তাকে দেখে লিয়া, লিয়া তুমি কান্না করছো কেন? প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কোনো দিন বকবো না, রাগও হব না। আরে তুমি এই জন্য কান্না করছো? আমি তোমার প্রতি রাগ করিনি, একটা কাজের জন্য ঢাকা গিয়েছিলাম। কি কাজ? পরে বলবো। এখন ঘরে চলো তো। আমি লিয়াকে কোলে তুলে নিয়ে ঘরে গেলাম। লিয়া বলল, এই শোনো না, আমার একটা লাগবে। মানে আমার শরম করে। কি লাগবে বলো তো? একটা বেবি লাগবে।
বলে আমার বুকে মুখ লাগালো। আচ্ছা, বাজার থেকে এনে দিব। বাজার থেকে এনে দিবে তাই না? যাও, দিতে হবে না। আমাকে অনেক পরিশ্রম করতে হবে তাহলে। আসো আদর করি। এই বলে লিয়াকে কাছে টেনে দিয়ে 4 ঠোঁট এক করে দিলাম। তারপর লিয়ার শরীরে কাপড় এক এক করে খুলে ফ্লোরে ফেলে দিলাম। লিয়ার সারা শরীরে কিস করতে থাকলাম। লিয়াও আমার ডাকে সাড়া দিল। তারপর চলে গেলাম সুখের সাগরে। এভাবে চলতে থাকলো আমাদের জীবন। অফিস থেকে এসে কলিং বেল বাজাতে লাগলাম, কিন্তু দরজা খোলার নাম গন্ধ নেই। 2-3 বার বাজানোর পর রাইজু দরজা খুলে দিল। আমি কিছু জিজ্ঞেস না করে রাইজুকে জড়িয়ে ধরে ওর কপালে ওর ভালোবাসার পরও শিখে দিলাম। কিন্তু রাইজু আমাকে জোর করে ছাড়িয়ে নিয়ে বলল, এত আদিক্ষেতা দেখাতে হবে না। এই কথা বলে রাইজু চলে গেল। আমি ওখানেই থ হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ আমি প্রতিদিন অফিস থেকে এসে ওর কপালে চুমু দিই। এর ফলে সে শুরু মুচকি আসে। আজ কি হলো, ও এরকম ব্যবহার করছে। আমি আর কিছু না ভেবে ঘরে গিয়ে রাইজুর কপালে হাত দিয়ে বললাম, তোমার কি শরীর খারাপ? রাইজু আমার হাত ঝাটকা দিয়ে বলল, আমার ভালো লাগছে না, যাও তো এখান থেকে। আর কিছু বললাম না। ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। আপনাদের তো আমার পরিচয় দেওয়া হলো না। আমার নাম সোহাগ হাসান জয়, আর যার সাথে কথা হলো সে আমার বউ রাইজু আক্তার নীলা। আমাদের বিয়ে হয়েছিল পারিবারিকভাবে। আমাদের বিয়ে হয়েছিল 6 মাস আগে। আমি রাইজুকে খুব ভালোবাসি। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। কেন যেন খেতে ইচ্ছে করছে না। আর রাইজু আমাকে খেতেও বলল না। যে মেয়েটা আমায় ছাড়া খেত না, আজ সে আমার কিছুই বলল না। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুম থেকে উঠে দেখি রাইজু পাশে নেই। ব্যালকনিতে দেখি রাইজু কার সাথে হেসে হেসে কথা বলছে। কথা বলা শেষে চুপচাপ পাশে শুয়ে পড়ল। ওর এরকম ব্যবহার দেখে নিজের অজান্তেই দুফোঁটা চোখের পানি পড়ল। এভাবে কেটে গেল কিছুদিন। রাইজু আমার সাথে ভালোভাবে কথা বলে না। অফিস আসলে একটা বার ফোন করে কথা বলে না। আমি ফোন করলে ওর নাম্বার সারাক্ষণ বিজি দেখায়। আমি যদি বলি তোমার নাম্বার সবসময় বিজি থাকে কেন, ওর কিছুই উত্তর দেয় না। একদিন ও ফোন চেক করতে গিয়ে দেখি নাবিল নামে একটা ছেলের সাথে বেশি কথা বলে। ও ফেসবুক আইডিতে ঢুকতে যেটা দেখলাম, সেটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সেখানে রাইজুর নগ্ন হয়ে ছবি তুলে নাবিল নামে ছেলেটাকে পাঠিয়েছে। আর নাবিল বলল, তুমি কি হট, আর তোমার ওই দুটো কি সুন্দর, মন চায় এখনই গিয়ে খেয়ে আসে। কি বললা? আমাকে বিয়ে করে সবকিছু পেয়ে যাবে, তারপর দেখাবো তুমি কি করতে পারো। দেখাও। এগুলো দেখে আমার কান্না আসছে, আর আমার নিজের প্রতি খুব ঘৃণা করছে। আমি কাকে ভালোবাসি? আমি ওর মোবাইল ফোন রেখে বাইরে চলে গেলাম। পাশের দোকান থেকে সিগারেট নিয়ে খেতে লাগলাম। কেন জানি সিগারেট আজ আপন মনে হচ্ছে। সারাদিন বাইরে ঘোরাঘুরি করে রাতে বাসায় এসে কলিং বেল দিতেই দরজা খুলে দিল রাইজু। আমি ওর সাথে কোনো কথা বললাম না। কেন জানি ওকে দেখলে ঘৃণা লাগে। যাকে এত ভালোবাসলাম সে আমাকে এভাবে ঠকালো। ঘরে গিয়ে টাওয়েলটা নিয়ে ওয়াশরুমে গেলাম। অনেক সময় ধরে গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রাইজু কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখি ফোন রেখে দিল। ওর এরকম ব্যবহার দেখে মন চায় ঠাস করে কয়েকটা চড় দেয়। কেন জানি রাইজুকে রাগ বা মারার ইচ্ছে করে না। নিজে থেকে বেশি ভালোবেসেছি তো, তাই কিছু করতে পারছি না। এইসব ভাবছি রাইজুর ডাকে বাস্তবে ফিরলাম। এই, আপনি কি ভাবছেন? আমি ওর কথায় কোনো উত্তর না দিয়ে বাইরে থেকে 2টো সিগারেট নিয়ে খেয়ে আসলাম। আগে কখনো সিগারেট খাই নাই। বাস্তবে আমি সিগারেট ঘৃণা করি। রাত 12:30টার সময় এসে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে রাইজু ওঠার আগেই অফিসে চলে গেলাম। অল্প কিছু কাজ করে বসের কাছে গেলাম। স্যার, আসতে পারি? আরে জয়, আসো। তোমাকে না বলছি যে অনুমতি নিতে হবে না। সরি স্যার। হ্যাঁ বলো, কি বলবে? স্যার, আমার 2 দিন ছুটি লাগবে। ওকে, তোমাকে ছুটি দিলাম। আপনারা কি ভাবছেন বস? আমাকে কিছু না বলে ছুটি দিয়ে দিলেন। বস আমাকে নিজের ছেলে মনে করে। অফিস থেকে এসে রাইজুকে দেখে কেমন যেন লাগলো। চুল ও শাড়ি এলোমেলো, মনে হচ্ছে কারো মেলামেশা করেছে। জিজ্ঞেস করতে মন চাচ্ছে না, তাও জিজ্ঞেস করে দেখি কি বলে। রাইজু, তোমার এরকম অবস্থা কেন? মানে মাথা ব্যথা করছিল তো, তাই। আমি আর কিছু বললাম না। ওর কথাই বিশ্বাস হচ্ছে না। ফ্রেশ হয়ে রাইজুকে বললাম, আমি 2 দিনের জন্য অফিসে কাজে বাইরে যাচ্ছি। এই কথা বলার পর রাইজু মনে হয় সবচেয়ে বেশি খুশি হয়েছে।
পরের দিন সকালবেলা ব্যাগ নিয়ে বাসা থেকে বের হলাম। এদিকে রাইজু নাবিলকে ফোন করে বলল, হ্যালো জানো, বলো জানু। কি করতেছো? তোমার কথাই ভাবছি। আর তুমি? আমিও। আচ্ছা শোনো, জয় 2 দিনের জন্য অফিসের কাজে বাইরে গেছে। 2 দিন খুব মজা হবে, কোনো বাধা থাকবে না। আজ তাহলে যেতে হয়। আসো। আর একটা কথা, আমরা কবে বিয়ে করছি? আমার সব কিছু তোমাকে দিয়েছি, তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমার গার্লফ্রেন্ড থাকতে তোর মতন মেয়েকে আমি বিয়ে করব? সে তোর স্বামীর সাথে বেইমানি করে, হা হা। কথা বলছো না যে? খুব তাড়াতাড়ি। এদিকে আমি আমার পুরনো বন্ধুর সাথে সারাদিন ঘোরাঘুরি করি। এক বড় ভাইয়ের কাছ থেকে বন্দুক ও কিছু গুরুত্বপূর্ণ কাজ করে রাতে বাসার দিকে রওনা হলাম। আপনারা কি ভাবছেন আমি অফিসের কাজে বাইরে গেছি? না, ওটা আমার চাল ছিল। আমি শিওর আজ রাতে নাবিল নামে ছেলেটা আসবে। ওদের আজ হাতে নাতে ধরবো বলে রাইজুকে কথা বলেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়ি চলে আসলাম। আস্তে করে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে যা দেখলাম তার চোখেও বিশ্বাস করতে পারছি না। রাইজু ও নাবিল নগ্ন হয়ে ঘনিষ্ঠ মুহূর্ত। তারা দুজন আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল এবং দুজন দুই পাশে সরে গেল। নিজেকে সামলে নিয়ে একটা চেয়ারে বসে তাদের দেখে তাদের থেকে বন্দুক ধরলাম। রাইজু ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তুই এখানে? কেন, এসে কোনো ভুল করলাম নাকি? চুপ করে আছিস? তোদের সম্পর্ক কতদিনের? তারা দুজন চুপ করে আছে। রাইজু ভয়ে কাঁপছে। হয় কি হলো, কথা বল, নাহলে গুলি করে মরবো। রাইজু মনে হয় আমার এরকম রাগী গলায় কথা বলতে কখনোই দেখেনি, তাই সে কাঁপা গলায় বলল, 2 বছর আগে থেকে। ও, তাহলে তোমাদের রিলেশন আমাদের বিয়ের আগে থেকে? শুরু হয় 1 মাস আগে থেকে ফেসবুকের মাধ্যমে। এদিকে নাবিল ছেলেটা ভয়ে ঘামছে। ওকে জিজ্ঞেস করলাম, ওই তুই কি করিস? চুপ করে আছে, কোনো কথা বলছে না। আবার বললাম, বল কি করিস? চাকরি করি। মাইনে কত? 25,000। তোমরা দুজন দুজনকে ভালোবাসো? চুপ করে আছে। রাইজু, তুমি কি ওরে ভালোবাসো? রাইজুর এই কথা বলার পর নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি নিচে পড়ে গেল। রাইজুকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমায় কখনো ভালোবেসেছিলে? রাইজু চুপ করে আছে। ওরই চুপ করে থাকাই বোঝা যাচ্ছে সে আমায় কখনো ভালোবাসেনি। যাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি সে আমাকে কোনোদিন ভালোবাসেনি। এটাই মনে হয় আমার নিয়তি। নিজেকে শক্ত করে নাবিলকে জিজ্ঞেস করলাম, তুমি কি রাইজুকে ভালোবাসো? সারা জীবন সুখে রাখতে পারবে নাবিল? কিছুক্ষণ চুপ করে থেকে বলল, পারবো। জানো রাইজু, আমি মা বাবা ভালোবাসা পাইনি। ছোট থাকতেই মা বাবা রোড দুর্ঘটনায় মারা যায়। তখন খুব একা হয়ে পড়েছিলাম। আমার এরকম অবস্থা দেখে মামা তার বাড়িতে আমাকে আশ্রয় দেয়। মামা আমাকে ভালোবাসলেও মামি আমাকে দেখতে পারতো না। বাসার সব কাজ আমায় দিয়ে করাতো। কখনো যদি কোনো ভুল করতাম মামি আমাকে মারতো, না হয় সারাদিন না খেয়ে থাকতে হতো। মামার ছেলে মেয়েগুলো আমাকে দেখতে পারতো না। কথায় কথায় ছোট লোক, চাকরের বাচ্চা বলে অপমান করত। এগুলো নীরবে শুনতাম আর রাতে কান্না করে বালিশ ভেজাতাম। তাছাড়া আর কি করতাম? মামার সহযোগিতায় পড়াশোনা করবার সুযোগ পাই। স্কুলে যেতাম, কেউ আমার সাথে বন্ধুত্ব করতো না, কারণ আমার ভালো জামা কাপড় ছিল না, সবাই অপমান করত। স্কুলে যেতাম, তার জন্য মামি আমায় অনেক মারত, অপমান করত, আর বলতো ছোট লোকের বাচ্চার আবার পড়ালেখা। এভাবে চলতে থাকে আমার জীবন। পড়ালেখা শেষ করে চাকরি পাই, তখন আমার খুব আনন্দ হয়েছিল, তোমাকে বলে বোঝাতে পারবো না। মামা তখন তোমার সাথে বিয়ে দেয়, তখন মনে হয়েছিল এবার বোধহয় কেউ আমাকে ভালোবাসবে, তাকে নিয়ে আমার সারা জীবন কাটিয়ে দিব। তাই তোমার কখনো ইচ্ছে অপূর্ণ রাখিনি। তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমার কাছে যাইনি। আমার সবকিছু দিয়ে তোমাকে ভালোবাসতাম, তুমিও সবার মতো অবহেলা করলে। বাই দ্য ওয়ে, অনেক কথা বললাম, মনে করেছিলাম তোমাদের শাস্তি দিব, কিন্তু না, সে আমাকে কখনো ভালোবাসেনি, তাকে শাস্তি দিয়ে কি করবো? আমি কখনো তোমাদের ভালোবাসাতে বাধা হয়ে দাঁড়াবো না। তোমাদের পোশাক পরে নাও, তোমাদের আজ বিয়ে। এ কথা বলে বাইরে গেলাম। আজ আমার কলিজা ফেটে যাচ্ছে, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। বাইরে এসে বন্ধু কাজী সাহেবকে ফোন করে আসতে বললাম। একটু পর আমার বন্ধু আসলো। কি রে, কি হয়েছে? তুই কান্না করছিস কেন? বন্ধু, আমার সব শেষ। কি হয়েছে বল। আমি ওকে প্রথম থেকে শেষ করে পর্যন্ত বললাম। এটা শুনে রিয়াদ বলল, শালা কই? ওই
না ভাই, তার কোনো দরকার নেই। ওদেরকে মারলে আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। নিজের থেকে বেশি ভালোবেসেছি ওকে, কি করে